সংবাদের শুরুতেই দেখে নেব আজকে শিরোনাম। আমি সাসপেন্ড করতে দেব না, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কি করতে পারে নির্বাচন কমিশন। রাজ্যের পাঠানো তালিকায় আপত্তি কমিশনের সিও দফতরে শূন্যপদ নিয়ে সংঘাত। 9 তারিখের রাত দখলে থাকছেন না রিমঝিম। 14 আগস্টে বিচার চাইবেন রিক্লেম। প্রশান্ত সুরের বাবাকে কারা মেরেছিল, উদ্বাস্তু কলোনি রানীকুঠিতে দাঁড়িয়ে ইতিহাস। বর্ষার দামোদরে মাছ ধরা জালে উঠল ডলফিন, এমন ঘটনায় তাজ্জব মৎস্যজীবীরা। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ফের ধসের আশঙ্কা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সাসপেন্ডের সুপারিশ করেছিল নির্বাচন কমিশন। প্রয়োজনে এফআইআর দায়ের করতে বলা হয়েছিল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা, আমি কাউকে সাসপেন্ড করতে দেব না। প্রশাসনিক প্রধানের এই ঘোষণার পর উঠেছে বড় প্রশ্ন, এবার কি পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে দ্য ওয়ালকে নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক বলেন, এরকম ঘটনা এর আগে ঠিক হয়নি, কিন্তু সবাইকে মনে রাখতে হবে নির্বাচন কমিশন একটি পূর্ণ স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। কমিশনের সুপারিশ বা নির্দেশ অমান্য করা মানে সংবিধান লঙ্ঘন, ফলে কমিশনের হাত বাঁধা নেই। প্রথমত, নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে কৈফিয়ত চাইতে পারে, তিনি কেন প্রকাশ্যে ঘোষণা করলেন কাউকে সাসপেন্ড করতে দেবেন না। দ্বিতীয়ত, কমিশনের সুপারিশ পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবের কাছে। সেই সুপারিশ উপেক্ষা করা হলে মুখ্য সচিবকেও সকজ নোটিশ পাঠানো হতে পারে, প্রয়োজনে তার চেয়েও বড় পদক্ষেপ নিতে হতে পারে। তৃতীয়ত, যদি এসব করেও কোনো সুরাহা না আসে, নির্বাচন কমিশন শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হতে পারে। কমিশনের এই আধিকারিক দেওয়ালকে আরও বলেন, সবকিছু এখন নির্ভর করছে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের উপর। আপাতত আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় প্রশাসনিক স্তরে এক নতুন সংঘাতের সুর শোনা যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটার তালিকায় যাচাই না করে ভুতুরে ভোটার অন্তর্ভুক্তির অভিযোগে বাংলায় 2 বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সরব হন। আর তার কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন রাজ্য সরকারের পাঠানো নির্বাচনী পদে নিয়োগের নামের তালিকায় আপত্তি জানান। 2026 সালের বিধানসভা নির্বাচন এখনো বেশ কিছুদিন দূরে হলেও নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন যেন আগেভাগেই শুরু হয়ে গেল। নির্বাচন কমিশনের তরফে রাজ্যের কাছে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, ডেপুটি সিও এবং জয়েন্ট সিও পদে নিয়োগের জন্য 3টি নামের প্যানেল চাওয়া হয়েছিল। রাজ্য সরকার সেই মতো প্রস্তাব পাঠালেও কমিশনের দাবি, প্রস্তাবিত ব্যক্তিদের কারণে নির্বাচনী অভিজ্ঞতা নেই। ফলে নির্বাচন কমিশন ফের রাজ্য সরকারকে নতুন করে উপযুক্ত অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে সংশোধিত তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে। কমিশনের বক্তব্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই 3 পদে দ্রুত নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাত দখলের ডাক দিয়ে রাতারাতি বিখ্যাত হয়েছিলেন রিমঝিম সিংহ। রিক্লেম দ্য নাইটের ক্যাম্পেনার দ্য ওয়ালকে জানালেন 9 আগস্টের মিছিলে থাকছেন না, বরং গত বছরের মতো 14 আগস্টের নাগরিক সমাজের মিছিলে পা মেলাবেন তিনি। আরজিকর কাণ্ডের 5 দিনের মাথায় সারা বাংলার মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন। 14 এবং 15 আগস্টের সন্ধিক্ষণে রাত দখলে নেমেছিলেন কলকাতা থেকে জেলা শহর থেকে মফস্বলের মেয়েরা। সেই কর্মসূচির প্রথম আহ্বানটি ছিল রিমঝিমেরই, যে রাতে স্বতঃস্ফূর্ত আবেগ এবং ব্যাপ্তি কপালে ভাঁজ ফেলেছিল শাসক শিবিরের। আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রিমঝিমের নিজস্ব পরিচয় তৈরি হয়েছিল, যদিও পরবর্তীকালে রাত দখলে সেই মিলিত শক্তি খণ্ডিত রয়েছে, গড়ে উঠেছে আলাদা আলাদা মঞ্চ। আরজিকর কাণ্ডের 1 বছরের মাথায় ঘুম নেই যে রাতে জেগে থাকি প্রতিবাদে, এই স্লোগানকে সামনে রেখে ফের রাজ্য জুড়ে রাত দখলের ডাক দেওয়া হয়েছে 9 আগস্ট। দিনের বেলা হবে নবান্ন ও কালীঘাট অভিযান। এদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নাচ, গান, ছবি আঁকা, নাটকে ন্যায় বিচারের দাবিতে সরব হবে লাখো লাখো মানুষ। আর তাদের সঙ্গে প্রতিবাদে সামিল হবে রাজ্যের বামপন্থী দল ও তার সংগঠনগুলো। অংশ নেবেন বিজেপি প্রদেশ কংগ্রেসের নেতারাও, কিন্তু কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই। নানান মঞ্চে গণসংগঠনের ব্যানারে লেখা থাকবে আরজিকর হাসপাতালের কর্মরত চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের দাবি। যদিও এসবে থামবেন না রিমঝিম। কেন? দ্য ওয়ালকে রিমঝিম জানান, যেহেতু তারা 14 তারিখের কর্মসূচি করছেন, তার প্রচারের জন্য ব্যস্ততা একটা বড় কারণ। তিনি থাকছেন না মানে এটা নয় যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বা 9 আগস্টের সঙ্গে কোনো রকম মতানৈক্য আছে। রিমঝিম বলেন, আগেই কথা দিয়ে যাব, অথচ যদি শেষ মুহূর্তে যেতে না পারি তাহলে অনেকে অনেক কথা বলতে পারেন, ইস্যু তৈরি করবেন। বস্তুত 26 দফা প্রশ্নের উত্তর সহ ন্যায় বিচারের দাবিতে একাট্টা হওয়ার শপথ নেওয়া হবে রাজনৈতিক দল সহ সমাজের বিভিন্ন অংশের মানুষের তরফে। সেই কথা মাথায় রেখে অভয়া মঞ্চ, জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে শুরু করে একাধিক সংগঠনের তরফে সাধারণ মানুষকেই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে।
এরই মাঝে যত্রতত্র খুন, ধর্ষণ, রাহানি বেড়েই চলেছে। এগুলি থেকে মুক্তির উপায় কি? তাই পশ্চিমবঙ্গের সকল সাধারণ মানুষকে 9 আগস্ট প্রতিবাদে সামিল হওয়ার আবেদন করা হয়েছে। ওপার বাংলা থেকে এক কাপড়ে বেরিয়ে আসা ভিটেমাটিহারা বসতি অঞ্চল টালিগঞ্জ থেকে গড়িয়ার বিস্তীর্ণ এলাকা আজাদগড়, নেতাজিনগর, রানীকুঠির মতো জায়গায় নিজেদের মতো করে তিলে তিলে সংসার পেতেছিলেন বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা। সম্প্রতি যখন গোটা বাংলা জুড়ে ভোটার তালিকার আইএসআর ইস্যু নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে, তখন সেই মানুষগুলোকে বড়াভয় দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। গড়িয়া থেকে মিছিল করে রানীকুঠিতে এসে বিরোধী দলনেতা আশ্বাস দেন, ঘাবড়ানোর কিছু নেই, কারণ ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না। যে 4 ক্যাটাগরির নাম বাদ দেওয়া হবে তারা হলো মৃত, ডাবল এন্ট্রি, অস্তিত্বহীন এবং বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান। এই নেতাজিনগর লাগোয়া রানীকুঠি জনসভা থেকে শুভেন্দু মনে করিয়ে দেন উদ্বাস্তুদের ইতিহাস। টেনে আনেন বাম আমলের তৎকালীন পুর উন্নয়ন মন্ত্রী প্রশান্ত সুরের নাম। নগেন্দ্র সুর বাংলায় কথা বলতেন, তাকে মারা হলো কেন? তিনি হিন্দু ছিলেন বলে। আবার তৃণমূলের উদ্বাস্তু কলোনিগুলো আর থাকবে? বস্তুত 1947 সালে ভারত ভাগের পর গড়ে ওঠা অসংখ্য উদ্বাস্তু কলোনির মধ্যে নেতাজিনগর, রানীকুঠি, আজাদগড় ছিল অন্যতম। ধর্মের ভিত্তিতে গঠিত র্যাডক্লিফ রেখা উপমহাদেশকে ভাগ করে নেয় হিন্দু অধ্যুষিত ভারত ও মুসলিম অধ্যুষিত পাকিস্তানে। এর ফলে তৎকালীন বাংলা প্রদেশও ভাগ হয়। পূর্ব বাংলা যায় পাকিস্তানে আর পশ্চিম বাংলা থেকে যায় ভারতের অংশ হিসেবে, যার রাজধানী ছিল কলকাতা। কলকাতায় যদিও দেশভাগ পরবর্তী উদ্বাস্তুদের বহু অভিজ্ঞতা ধীরে ধীরে বিস্মৃতির গর্ভে হারিয়ে গেছে, তথাপি নেতাজিনগর, রানীকুঠির মতো এলাকা ভোলেনি সেই উদ্বাস্তু কারিগরদের, যারা বস্তু তাগিদে এক নতুন নগর গড়েছিলেন। পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন প্রশান্ত সুরের ইতিহাসের পুনরাবৃত্তি করে শুভেন্দু এসআইআর ভীতি কাটানোর চেষ্টা করলেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে। ভরা বর্ষায় দামোদরে খোঁজ মিলল ডলফিনের। বৃহস্পতিবার জামালপুরের সাদিপুরে মৎস্যজীবীদের জালে একটি ডলফিন আটকে পড়ে। খবর ছড়িয়ে পড়তে উৎসুক মানুষজন দামোদরের পাড়ে ভিড় জমান। জানা গেছে সাদিপুরের বাসিন্দা প্রশান্ত পাকারের পাতা জালে ডলফিনটি আটকে পড়ে। তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে নৌকা নিয়ে দামোদরের নদে জাল পাতেন তিনি, যার পোশাকি নাম ফাঁস জাল। বৃহস্পতিবার সকালে নদী থেকে জাল টানতেই ডলফিনটি তার চোখে পড়ে। প্রথমে তিনি ভেবেছিলেন জালে বোধহয় বড় কোনো মাছ পড়েছে, তবে ভুল ভাঙে জালে আটকে পড়া ডলফিনটি দেখে। ডলফিনটির ওজন প্রায় 50 থেকে 55 কেজি বলে জানান প্রশান্ত পাকরে। তিনি ও তার সঙ্গীরা ডলফিনটিকে জাল কেটে মাঝ নদীতে ছেড়ে দেন। 1.5 মাস ধরে নাগাড়ে বৃষ্টি ও ডিভিসি জল ছাড়ায় দামোদর ফুলে ফেপে উঠেছে। স্থানীয় বাসিন্দা উৎপল ঘোষ, শেখ আমিনুল্লাহ জানান, দামোদর নদে তারা কখনো ডলফিন দেখেননি, এই প্রথম ডলফিন আটকে পড়ল জালে। শুশুক বিশেষজ্ঞ কাটোয়ার বাসিন্দা গণেশ চৌধুরী বলেন, এইগুলোকে বলা হয় গাঙ্গেয় ডলফিন, যাকে বলা হয় শুশুক। এদের প্রধান খাবার হলো মাছ। গঙ্গায় মাছ কমে যাওয়ায় এরা মাছের খোঁজে বিভিন্ন খাঁড়ি বা নদীতে ঢুকে পড়েছে। কাটোয়ায় অজয় ভাগীরথী নদীতে 45 থেকে 48টা শুশুক আছে। মার্চ থেকে আগস্ট মাস পর্যন্ত এদের বাচ্চা হয়। তিনি জানান, 2004 সালে এই রাজ্যে শুশুকের সংখ্যা ছিল প্রায় 4000, কিন্তু বর্তমানে আছে 700 মতো শুশুক। প্রজননের সময় কাটোয়ার কল্যাণপুরে বাবলা ভাগীরথী সঙ্গমস্থলে শুশুকরা ভিড় করে প্রয়োজনীয় মাছের সন্ধান মেলে বলে। অজয় ভাগীরথীর সঙ্গমস্থল উদ্ধারণপুর ঘাটেও প্রচুর সংখ্যক শুশুক জমে প্রজননের সময়। মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে উত্তরবঙ্গে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গেও কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের অবস্থা বেশি উদ্বেগজনক। আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও। মালদা ও 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার, শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোমবার ফের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারের জন্য। কোচবিহারের হতে পারে ভারী বৃষ্টি। মঙ্গলবার ও বুধবারও সেই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ থেকেই বৃষ্টির দানা বাঁধছে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে, তবে মঙ্গলবার ও বুধবার ফের সব জেলাতেই 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই সময় তাপমাত্রা কিছুটা বাড়বে, তার থেকেও বেশি বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়তে পারে। উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপদের আশঙ্কা। আগামী 24 ঘন্টায় বঙ্গোপসাগরের ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বাংলা ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যাওয়া থেকে নিষেধ করা হয়েছে।